আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ তো জিতে নিলাম আমরা, 2 ম্যাচেই জিতে নিলাম। এখন তৃতীয় ম্যাচটা বাংলাদেশ খেলতে নামবে আফগানদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে, বাংলা ওয়াশ করার লক্ষ্যে। শুনতেও তো ভালো লাগে ভাই, বলতেও তো ভালো লাগে। এই টি-20 সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে আমাদের ওয়ান ডে চ্যালেঞ্জ। 20 ওভারের ক্রিকেটটা যেমন হচ্ছে পুরো সিরিজটা সারজায়, 50 ওভারের পুরো সিরিজটাই হবে আবুধাবিতে 8 তারিখ, 11 তারিখ ও 14 তারিখ। এবং সেই ওয়ান ডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন 16 সদস্যের বাংলাদেশ স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। কেমন হয়েছে সেই স্কোয়াডটা? সর্বশেষ আমরা যে সিরিজ খেলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে, সেই স্কোয়াডতে খুব বেশি পরিবর্তন হয়নি, মাত্র 2টো পরিবর্তন হয়েছে। এবং যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেটা নিয়ে যে আমারও খুব বেশি প্রশ্ন রয়েছে তা না, ওই মাত্র 2টা 3টা 4টা প্রশ্নই আসলে আছে। সেই প্রশ্নগুলো কি কি তা নিয়ে একটু আলোচনা করতে চাই। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল এইবারের স্কোয়াডটা ঘোষণা করেছেন প্রেস রিলিজের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে না। বলা ভালো, এইবারের স্কোয়াডটাও ঘোষণা করেছেন প্রেস রিলিজের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে না। যে কোনো ন্যাশনাল স্কোয়াড ঘোষণাটা সংবাদ সম্মেলনের মাধ্যমে করাটা নিয়ম না, এইটা হচ্ছে গিয়ে একটা নর্ম, একটা প্রথা। কিন্তু লিপু ভাই সিলেকশন প্যানেলের চেয়ারম্যান হওয়ার পর থেকে আমার ধারণা যতগুলো স্কোয়াড প্রেস কনফারেন্সের মাধ্যমে দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি স্কোয়াড প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হচ্ছে, হয়তোবা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান বলেই। কিন্তু ওই সংবাদ সম্মেলনটা হলে হয় কি, যে স্কোয়াডটা কোন ভাবনা থেকে তারা তৈরি করেছেন, যাদেরকে নিয়েছেন, যাদেরকে বাদ দিয়েছেন, চিন্তার সূত্রটা ধরা যায় এবং আমাদের মাধ্যমে দর্শকরা, ক্রিকেট অনুরাগীরা তারাও আসলে এই জিনিসটা জানতে পারেন। এখন তারা যদি সেটা না করেন, এটা নিয়ম না, এটাতে তার আমরা বাধ্য করতে পারবো না। সো লিপু ভাইরা এইবারও সেই স্কোয়াডটা ঘোষণা করেছেন, আরো অনেকবারের মতোই প্রেস রিলিজের মাধ্যমে। আমি বুঝতে পারি যে সিলেকশন প্যানেল এখন একটা একটু টালমাটাল অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের সদস্য আব্দুর রাজ্জাক রাজ, উনি পদত্যাগ করেছেন, বিসিবি পরিচালক হয়ে যাচ্ছেন। নতুন সদস্য যোগ হয়েছেন হাসিবুল হোসেন শান্ত ভাই, তিনি এখনো হয়তো বা ফুল ফ্লেজেড কাজ শুরু করতে পারেননি, কিন্তু তারপরেও ন্যাশনাল টিম তো ভাই। সো সেই স্কোয়াডটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করাটাই আমি মনে করি শ্রেয়। যাক, সেটা বোর্ডের ব্যাপার, সেটা লিপু ভাইদের ব্যাপার, তারা না করলে তারা আমরা বাধ্য করতে পারি না। এখন আমরা দেখে নেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের 16 সদস্যের ওয়ান ডে স্কোয়াডটা কেমন হয়েছে। এই স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা। 16 সদস্যের এই স্কোয়াডটাতে আপনি ব্যাটসম্যান ধরতে পারেন 9 জন মিরাজ পর্যন্ত, বোলার ধরতে পারেন 8 জন, 9 আর 8 17, কিন্তু মিরাজকে আমি ট্রু অলরাউন্ডার হিসেবেই ধরছি। এবং সেই 9 ব্যাটসম্যানের মধ্যে প্রপার টপ অর্ডার ব্যাটসম্যান 4 জন, তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ। প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান 5 জন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ। প্রপার স্পিনার 3 জন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ, তানভীর। প্রপার পেস বোলার 5 জন, তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের স্কোয়াডটা। একভাবে যদি আমরা দেখি, একটু ব্রেকডাউন করে করে আপনাদের আসলে জানিয়ে দিলাম। এখন আমি যেটা বলছিলাম যে কিছু প্রশ্নের জায়গা থেকেই যাচ্ছে। আমরা লাস্ট যে সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি, সেই সিরিজের দল থেকে আগে এই স্কোয়াডটার এইখানটাতে, এই যে 16 সদস্য স্কোয়াড থেকে 2 জনের কথাটা একটু আলাদাভাবে বলি। সাইফ হাসান প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াডে তিনি ডাক পেয়েছেন এবং সেটা অবভিয়াসলি টি-20তে তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের কারণেই ওয়ান ডেতে তিনি ডাক পেলেন। এশিয়া কাপে তিনি খুব ভালোভাবে পারফর্ম করেছেন, স্পেশালি সুপার 4-এর ওই 2টা ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং ভারতের বিপক্ষে তিনি 50+ স্কোর করেছেন, একটাতে 61, একটাতে 68। ফলে ওই ফর্মটার কারণেই তাকে কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের ওয়ান ডে স্কোয়াডে ইনক্লুড করা হলো। এবং নুরুল হাসান সোহান টি-20 সিরিজের 2টা ম্যাচেই
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই ফিনিশারের রোলটা অসাধারণভাবে যিনি পালন করেছেন এবং সেই জায়গাটাতে তাকে ওয়ানডে স্কোয়াডটাতে ফেরানো হলো বেশ দীর্ঘ একটা সময় পর। 2023 সালে সর্বশেষ তিনি খেলেছিলেন, তার মানে প্রায় 2 বছর পর। সোহানের ওয়ানডে ক্যারিয়ারটা খুব ইন্টারেস্টিং। তার পুরো ক্যারিয়ারে তিনি মাত্র ওইখানটাতে 7টা ম্যাচ ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং তাতে 3টা ম্যাচে অপরাজিত থাকাতে তার অ্যাভারেজ হয়ে গেছে 82.50, টোটাল 165 রান তিনি করেছেন। সোহান তার পুরো ক্যারিয়ারে 11টা টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন, 51টা ওয়ানডে ম্যাচ টি-20 খেলে ফেলেছেন, কিন্তু ওয়ানডে খেলেছেন মাত্র 7টা। সো সেই সোহানকেও এই প্রায় 2 বছর পর ওয়ানডে স্কোয়াডে ফেরানোটাও সেটাও একটা আলাদা উল্লেখের দাবি রাখে। কয়েকটা যে জায়গার আলোচনার কথাটা বলছিলাম, ধরেন লিটন দাস এই সিরিজের দলটাতে নেই। কেন নেই তিনি? ইনজুরির কারণে নেই। আমরা ধারণা করে নিচ্ছি। কেন ধারণা করে নিচ্ছি? কারণ ওই যে প্রেস রিলিজটাতে দেওয়া হয়েছে যে সেইখানটাতে বলা হয়েছে যে লিটন এখনো তার ওই সাইড স্ট্রেনের ইনজুরিটা এখনো সেরে উঠতে পারেননি, যেই কারণে এশিয়া কাপের লাস্ট 2টা ম্যাচ খেলেননি, যেই কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলছেন না। অতএব ওইটা সেরে উঠতে না পারার কারণে ওয়ানডেতেও তাকে আসলে রাখা হয়নি, তিনি আনঅ্যাভেলেবেল। আমার যেটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে লিটন যদি সুস্থ থাকতেন তাহলে কি ওয়ানডে স্কোয়াডে তিনি থাকতেন? তাকে কি আসলে রাখা হতো? সেই ওয়ানডে স্কোয়াডে থাকার দাবিদার কি তিনি? যোগ্য কি তিনি? আপনি লিটনের সাম্প্রতিক টি-20 ফর্ম যদি দেখেন তাহলে আপনার কাছে এই প্রশ্নটা মনে হবে যে এই প্রশ্নের আসলে মানেটা কি। কারণ টি-20তে লিটন এই এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে তিনি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এই টি-20 ফরম্যাটের কথা যদি আমি বলি। কিন্তু যদি ওয়ানডে ফরম্যাট হিসাব করেন, শ্রীলঙ্কায় আমরা লাস্ট যে ওয়ানডে সিরিজটা খেলেছি সেইখানটাতে লিটন প্রথম ম্যাচে 0 রানে আউট হওয়ার পরের 2টা ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন। আর ওই যে প্রথম ম্যাচে 0 মেরেছেন সেইটাও তার জন্য ব্যতিক্রম কিছু না। ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ 8টা ম্যাচের মধ্যে লিটনের সেটা 4 নাম্বার 0 এবং সেই 8 ম্যাচের মধ্যে কোনো ম্যাচে তিনি ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি। 8 ম্যাচে লিটন টোটাল রান করেছেন 13, তার অ্যাভারেজ 1.85, 6-1-0-0-2-4-0-0 লিটনের সর্বশেষ 8টা ওয়ানডে ইনিংস। 1 রান ইনিংসটা তার মধ্যে তিনি নট আউট ছিলেন। সো এইরকম যার ফর্ম, তিনি ওয়ানডে স্কোয়াডে আসলে থাকেনি বা কিভাবে? তাকে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ দেওয়াটাই তো আসলে কথা, স্পেশালি লাস্ট সিরিজে যখন তিনি একাদশেও জায়গাটা হারিয়ে ফেলেছেন। সো আমরা এই প্রশ্নের উত্তর জানি না, যেহেতু লিপু ভাইটা এখানটাতে মিডিয়ার মুখোমুখি হন নাই, সো এই প্রশ্নের উত্তরটা জানি না যে লিটন ফিট থাকলে তাকে আসলে নেওয়া হতো কি হতো না। আমরা ধারণা করতে পারি যেহেতু প্রেস রিলিজে লিটনের আনফিট থাকার কথাটা উল্লেখ করা হয়েছে, তার মানে ফিট থাকলে তাকে আসলে এই ওয়ানডে স্কোয়াডটাতে নেওয়া হতো। তার মানে টি-20 ফর্মটা এই জায়গাটাতে কাউন্ট করে তারা ওয়ানডেতেও লিটন দাসকে নিতেন। শ্রীলঙ্কা সফরের ওই ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়া আরেক ক্রিকেটার, একমাত্র ক্রিকেটার, লিটন তার বাদ পড়েননি আমরা যদি ওইভাবে ধরি ইনজুরির কারণে, তার মানে বাদ পড়া একমাত্র ক্রিকেটার হচ্ছেন পারভেজ হোসেন ইমন, ওপেনার। ইমন ওয়ানডেতে ওই তার ক্যারিয়ারে একটা সিরিজই খেলেছেন এবং সেই সিরিজের 3টা ম্যাচে তিনি মোট 108 রান করেছেন, 13 রান, 67 রান, 28 রান। আহামরি কিছু না, খুব দুর্দান্ত কিছু না, কিন্তু বাংলাদেশের ওপেনার বিবেচনায় এটা কতটা খারাপ? কত খারাপ আপনি আমাকে বলেন। বাংলাদেশের একজন ওপেনার যিনি তার ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সিরিজ খেলতে নামছেন এবং সেই জায়গাটাতে তিনি 3টা ম্যাচে 13 রান, 67 রান এবং 28 রান করার পর বাদ পড়ে যাচ্ছেন কেন? জানি না, লিপু ভাইকে পাইনি, অতএব এই প্রশ্নের উত্তরও জানি না। ওয়ানডেতে এই স্কোয়াডটাকে কন্টিনিউ করা হচ্ছে নাইম শেখকে। নাইম শেখ শ্রীলঙ্কার বিপক্ষে ওই স্কোয়াডটাতেও ছিলেন, কোনো ম্যাচ খেলার তিনি সুযোগ পাননি। নাইম শেখ তার আগে ওয়ানডেও খেলেছেন, ও এর আগে 2023 সালে সর্বশেষ বেশ আগেই তিনি ওয়ানডেটা খেলেছেন। ফলে যখন তাকে ওই ওয়ানডেতে নেয়ার পরে তাকে খেলানো হয়নি, খেলিয়ে তাকে মানে না খেলিয়ে তাকে আসলে স্কোয়াড থেকে কিভাবে বাদ দেওয়া হয়, লিপু ভাইদের যদি এরকম পয়েন্ট তারা বা এরকম ভাবনার জায়গাটা থাকে ফেয়ার এনাফ, তারাও ওইভাবে ভাবতেই পারেন। তাহলে ভাই যেই ছেলেটা খেললো পারভেজ ইমন এবং 3 ম্যাচে এরকম পারফর্ম করলো, তাকে বাদ দিলেন কি হিসাবে? মানে দুইজনই তো ব্যাটিং পজিশনে একই, টপ অর্ডার ওপেনার, সেই হিসাবে আমি আসলে বলছি। যাকে আপনারা খেলাতে পারলেন না বলে বাদ দিতে পারলেন না, তাহলে যে খেলে এরকম পারফর্ম করলো, মন্দের ভালো পারফর্ম আমি বলবো না, আমি বলবো ভালোই পারফর্ম করেছে, 3 ম্যাচের মধ্যে একটা 50ও তিনি করেছেন, সো তাকে আপনারা আসলে বাদ দিলেন কি হিসাবে? আর এই
নাইম শেখকে তো হচ্ছে গিয়ে টি-20-তে তিনি খেলেছেন, তার উপরে প্রত্যাশা যেটা ছিল সেই প্রত্যাশা মেটাতে পারেনি, খেলার পর তিনি বাদও পড়ে গিয়েছেন, এশিয়া কাপের স্কোয়াডটাতেও তিনি ছিলেন না। লিপু ভাই এটা বলেছেনই যে যেই প্রত্যাশা নিয়ে তাকে রাখা হয়েছিল সেই প্রত্যাশাটা তিনি মেটাতে পারেননি। তো ওয়ানডেতেও তারপরে তাকে নিয়ে যদি কন্টিনিউ করা হয় তাহলে কি এটা ইমনের প্রতি ফেয়ার হচ্ছে কি না? তাকে বাদ দিলে নাইম শেখের প্রতি আনফেয়ার হতো, আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু এখানে সিলেকশন প্যানেলের চিন্তার ধারাটা কি, তারা কিভাবে ভেবেছেন সেটা তো আসলে জানতে এইখানটাতে আমরা পারলাম না। সো বাংলাদেশের যখন আপনি এরকম একটা স্কোয়াড ঘোষণা করা হবে, এরকম নানান রকম জটিলতার জায়গা থাকেই, সবসময়ই থাকে, যেহেতু আমরা আসলে খুব ভালো পারফর্ম করা টিম না, সো সেই ক্ষেত্রে এরকম নানান ভাবনার জায়গাটা থাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত এই ছোটখাটো কিছু বিচ্যুতিও আমি বলবো না, ছোটখাটো কিছু প্রশ্নের জায়গা হয়তো বা আছে, কিন্তু শেষ পর্যন্ত যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডটা আমাদের জন্য বেশ ভালো স্কোয়াড, এবং 16 সদস্যের যখন স্কোয়াড, এটাতে মোটামুটি অল এরিয়া কাভার্ড। এবং আমার কাছে সিরিয়াসলি এখানটাতে আমি একটা ওপিনিয়ন দেই, যে ওপিনিয়নটা আমি জানি না যে লং টার্মে ঠিক হবে কি হবে না। নুরুল হাসান সোহানকে স্পেশালি আমাদের মিডল অর্ডারে একটা প্রপার রান দেওয়া উচিত, মিডল অর্ডারে, লোয়ার মিডল অর্ডারের ওই জায়গাটা না, বা ফিনিশারের রোলে না। টি-20 সিরিজের 2টা ম্যাচে ফিনিশারের রোলে তিনি খুব ভালো খেলেছেন, কিন্তু ডোমেস্টিকে তিনি আসলে মিডল অর্ডারের ওই জায়গাটাতে অনেকদিন ধরেই ভালো খেলছেন। সো ওয়ানডে ফরম্যাটে এই জায়গাটাতে, আমাদের টি-20 ফরম্যাটে যেহেতু মিডল অর্ডারটা অনেক লাইট, ওয়ানডে ফরম্যাটের এই জায়গাটা ওয়েল কাভার্ড হতে পারে যদি আমরা সোহানকে ওইরকম একটা প্রপার রান এইখানটাতে দেই। সো শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজ থেকে আমাদের আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে যে আহামরি চেঞ্জ হয়েছে তা নয়, কিন্তু তারপরেও যেই চেঞ্জগুলো হয়েছে সেই চেঞ্জগুলো নিয়ে কিছু প্রশ্নের জায়গা থেকেই যাচ্ছে। সেই প্রশ্নগুলোর উত্তর সবচেয়ে ভালোভাবে লিপু ভাই দিতে পারতেন মিডিয়ার সামনে বা মাইক্রোফোনের সামনে, সেটা তো আর তিনি ফেস করেন নাই। এখন যারা দলে এসেছেন বা স্পেশালি যারা দলে এসেছেন তারা কিন্তু ওইখানটাতে সবচেয়ে ভালোভাবে এই উত্তরগুলো, ধরেন আমি নাইম শেখের কথা বললাম, ভালো উত্তরভাবে তো মাঠের ক্রিকেটেই তো তিনি আসলে দিতে পারেন বা তারা দিতে পারেন। আর আফগানিস্তানের বিপক্ষে যখন আমরা টি-20 সিরিজ জিতে গিয়েছি, যেইটা আফগানিস্তানের স্ট্রংগেস্ট ফরম্যাট, তাহলে তো ওয়ানডে সিরিজে জয়ের জন্য আমাদের উপরে আলাদা একটা চাপ তৈরি হচ্ছে। জাকের আলী অনেক